হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। স্কডেমে নিয়ে এসেছে মেগা দেওয়ালি অফার। অফারে থাকছে কুপন কোড। কুপন কোড? ওটা দিয়ে কি হবে? কুপন কোডটিতে থাকছে কোর্স ফির ওপরে 1000 টাকা ডিসকাউন্ট। এই অফারটি ভ্যালিড থাকছে 20 নভেম্বর পর্যন্ত। ওয়াও, এই সুযোগ তো হাতছাড়াই করা যাবে না। তাহলে এখনই নিচের দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করো স্কডেমি অ্যাপ। এখন পড়া হবে সহজ। হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। স্কডেমে নিয়ে এসেছে মেগা দেওয়ালি অফার। অফারে থাকছে কুপন কোড। কুপন কোড? ওটা দিয়ে কি হবে? কুপন কোডটিতে থাকছে কোর্স ফির ওপরে 1000 টাকা ডিসকাউন্ট। এই অফারটি ভ্যালিড থাকছে 20 নভেম্বর পর্যন্ত। ওয়াও, এই সুযোগ তো হাতছাড়াই করা যাবে না। তাহলে এখনই নিচের দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করো স্কডেমি অ্যাপ। এখন পড়া হবে সহজ। হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। স্কডেমে নিয়ে এসেছে মেগা দেওয়ালি অফার। অফারে থাকছে কুপন কোড। কুপন কোড? ওটা দিয়ে কি হবে? কুপন কোডটিতে থাকছে কোর্স ফির ওপরে 1000 টাকা ডিসকাউন্ট। এই অফারটি ভ্যালিড থাকছে 20 নভেম্বর পর্যন্ত। ওয়াও, এই সুযোগ তো হাতছাড়াই করা যাবে না। তাহলে এখনই নিচের দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করো স্কডেমি অ্যাপ। এখন পড়া হবে সহজ। হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। স্কডেমে নিয়ে এসেছে মেগা দেওয়ালি অফার। অফারে থাকছে কুপন কোড। কুপন কোড? ওটা দিয়ে কি হবে? কুপন কোডটিতে থাকছে কোর্স ফির ওপরে 1000 টাকা ডিসকাউন্ট। এই অফারটি ভ্যালিড থাকছে 20 নভেম্বর পর্যন্ত। ওয়াও, এই সুযোগ তো হাতছাড়াই করা যাবে না। তাহলে এখনই নিচের দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করো স্কডেমি অ্যাপ। এখন পড়া হবে সহজ। হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। স্কডেমে নিয়ে এসেছে মেগা দেওয়ালি অফার। অফারে থাকছে কুপন কোড। কুপন কোড? ওটা দিয়ে কি হবে? কুপন কোডটিতে থাকছে কোর্স ফির ওপরে 1000 টাকা ডিসকাউন্ট। এই অফারটি ভ্যালিড থাকছে 20 নভেম্বর পর্যন্ত। ওয়াও, এই সুযোগ তো হাতছাড়াই করা যাবে না। তাহলে এখনই নিচের দেয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করো স্কডেমি অ্যাপ। এখন পড়া হবে সহজ। হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। Hello and welcome to Scordemy. আমি পার্থ চ্যাটার্জি, তোমাদের কনস্টিটিউশন ফ্যাকাল্টি। পিএসসি ফিভারে আমাদের সিরিজ চালু হয়ে গেছে মিসলেনিয়াস সার্ভিস অ্যান্ড ক্লার্কশিপকে মাথায় রেখে। সো দিজ আর দ্য টু ফরমোস্ট এক্সামিনেশনস যেটা হতে চলেছে। ক্লার্কশিপের অ্যাডও খুব তাড়াতাড়ি হয়তো বেরোবে, বাট মিসলেনিয়াস অলরেডি ফিল আপ হয়ে গেছে। And constitution ke is one of the major topic rather major subject. Okay, তো সেই জায়গা থেকে আমাদেরকে day 1, this is the day 1 of Indian Constitution. আমরা gradually we will move on with the series of the Constitution PSC Fever. Okay, and step by step we will move towards the journey of your success. Okay, so let's start with the Constitution important questions. Okay, important questions যেগুলো normally PSC বা সেন্ট্রালের এক্সামসে এসেছে। These are the very common questions যেগুলো সম্বন্ধে একটু বেসিক আইডিয়া লাগবে। অ্যান্ড এই কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করার সাথে সাথে we will মানে কোয়েশ্চেন্সগুলো আনসার করার সাথে সাথে we will have a clear cut discussions and conceptual clarity about the topics about the respective topics as well as the questions. Okay, so চলো শুরু করা যাক। So first question, okay, when emergency under Article 352 of the Constitution is proclaimed, the President of India has no power, okay, okay, to suspend the fundamental rights contained in which of the following articles? Fine. Fundamental rights is a very very important topic for almost all the exams. Okay, এবারে যারা WBCS মেন্স দিয়েছো তারা দেখবে অলমোস্ট 30 কোয়েশ্চেন্স ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই ফান্ডামেন্টাল রাইটস টপিক থেকে এসেছে। ফাইন। তো এখানে কোয়েশ্চেনটা চেয়েছে যে যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হচ্ছে 352 নম্বর ধারাতে, আমরা জানি যে তিনটে টাইপের এমার্জেন্সি আছে। একটা হচ্ছে 352, দ্যাট ইজ ন্যাশনাল এমার্জেন্সি, national emergency, 356 that is constitutional failure, and Article 360 that is
financial emergency. Okay. ওকে, সো 352-তে 3 রকমের এমার্জেন্সির কথা বলা আছে। ওকে, তিন রকমের না, অ্যাকচুয়ালি 3টে গ্রাউন্ডে এমার্জেন্সি ডিক্লেয়ার করা আছে, ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড আর্ম রেবেলিয়ান। ওকে, প্রিভিয়াসলি এটা ছিল হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সেস। 44তম সংশোধন 44th অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে সেই ইন্টারনাল ডিস্টারবেন্সেসটাকে সরিয়ে দিয়ে আর্মড রেবেলিয়ান অ্যাড করা হয়, রাইট। সো 352 নম্বর ধারাতে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লারেশনের কথা বলা হয়েছে, যেটা আজ অব্দি 3বার ডিক্লেয়ার করা হয়েছে। 356 সেটা হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা, বাট দ্য ওয়ার্ড এমার্জেন্সি ইজ নট ইউজড উইথ আর্টিকেল 356, রাইট। আর 360 দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা ইন্ডিয়াতে আজ অব্দি একবারও ডিক্লেয়ার হয়নি। এটাও কিন্তু কোয়েশ্চেনে করে যে ইন্ডিয়াতে কতবার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে, রাইট। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে যে এমার্জেন্সি যখন 352 নম্বর ধারাতে ডিক্লেয়ার করা হয়, প্রেসিডেন্টের কাছে কোন ফান্ডামেন্টাল রাইটসটা সাসপেন্ড করার ক্ষমতা থাকে না, হ্যাজ নো পাওয়ার। ওকে, সো অলওয়েজ মাথায় রাখবে আর্টিকেল 20 অ্যান্ড 21। ওকে, এই দুটো আর্টিকেল কিন্তু কখনোই সাসপেন্ড করা যায় না, রাইট। আর্টিকেল 20 অ্যান্ড 21 ক্যান নেভার বি সাসপেন্ডেড, রাইট। চলো, 19-20টা তো জানোই ফ্রিডমের মধ্যে আছে, 20 অ্যান্ড 21টা কিন্তু রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ে। রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে 22 অবধি আছে। ওকে, 14 থেকে 18 অবধি আছে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। 19 থেকে 22 নম্বর ধারা আছে রাইট টু ফ্রিডম। ওকে, সো 20 অ্যান্ড 21 ক্যান নেভার বি সাসপেন্ডেড। ওকে, চলো, কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Which one of the following is not covered under Article 20 of the Constitution of India? Not covered বলেছে। কোয়েশ্চেনগুলোকে একটু মন দিয়ে দেখতে হবে, কারণ এই নট একটা ইউজে পুরো অপশনস কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা খুব তাড়াতাড়িতে অনেক সময় বা কনফিডেন্সে অনেক সময় কোয়েশ্চেন্সটাকে প্রপারলি পড়ি না, অ্যানালাইজ করি না। ওকে, অ্যান্ড দেয়ার লাইজ দ্য ট্রিক, যে ইউ হ্যাভ টু রিড দ্য কোয়েশ্চেন্স ভেরি মাইনিউটলি, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড দেন অনলি ইউ ক্যান আনসার, রাইট। সো কোনটা কভার হয় না আন্ডার আর্টিকেল 20? আমরা জানি 20 ক্লজ 1-এ আছে নো এক্স পোস্ট ফ্যাক্টো লজ। ওকে, সো হোয়াট ডু ইউ মিন বাই নো এক্স পোস্ট ফ্যাক্টো লজ? আমাদের দুটো টাইপের ল হয়, ক্রিমিনাল ল অ্যান্ড সিভিল ল। ক্রিমিনাল লজ কখনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না, মাথায় রাখবে, নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট। ওকে, নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট, দ্যাট মিনস আজকের দিনে একটা ক্রিমিনাল ল পাস করে সেটাকে ব্যাকডেটে অ্যাক্টিভ করা যায় না। সাপোজ আজকে নভেম্বরে 20th নভেম্বর, রাইট। তো 20th নভেম্বর পার্লামেন্টের তরফ থেকে কোনো একটা লকে যদি ক্রিমিনাল ল হিসেবে ডিক্লেয়ার করা হয়, ডিক্লেয়ার করার সাথে সাথে সেটাকে ব্যাকডেটে অ্যাপ্লাই করা যাবে না। মানে 20th নভেম্বর কোনো ল তৈরি করে সেটা 18th of নভেম্বর থেকে অ্যাপ্লিকেবল, মানে হেন্স অ্যাপ্লিকেবল ফ্রম বা উইথ এফেক্ট ফ্রম 18th নভেম্বর 2023 এরকম করা যাবে না, রাইট। সো দিস ইজ হোয়াট উই কল্ড অ্যাজ দ্য নো রেট্রোস্পেক্টিভ এফেক্ট। সো এক্স পোস্ট ফ্যাক্টো লজ আর্টিকেল 20 ক্লজ 1-এর মধ্যে আছে, রাইট। ডাবল জিওপার্ডি আর্টিকেল 20 ক্লজ 2-তে আছে, মানে একই ক্রাইমের জন্য দুবার পানিশমেন্ট দেওয়া হবে না, রাইট। তো এই যে দুবার পানিশমেন্ট, এই পানিশমেন্টটা কিন্তু জুডিশিয়ারির তরফ থেকে। ওকে, বাট এই কেউ ধরো কোনো একটা ক্রাইম করলো, কোনো অফিসিয়াল পার্সন, কোনো একটা গভর্নমেন্ট অফিসিয়াল যদি কোনো একটা ক্রাইম করে, তার এগেনস্টে যদি ডিপার্টমেন্টাল কোনো প্রসিডিংস হয়, তো সেই ডিপার্টমেন্টাল প্রসিডিংসের পরে কেসটা যদি কোর্টে যায় এবং জুডিশিয়ারির তরফ থেকে যদি তাকে পানিশমেন্ট দেওয়া হয়, সো দ্যাট পার্সন ক্যানট সে কি আমার এগেনস্টে অলরেডি জুডিশিয়াল এনকোয়ারি হয়েছে, তো ওয়াই আই এম গেটিং দ্য সেকেন্ড পানিশমেন্ট। ওকে, খেয়াল রাখবে জুডিশিয়ারির তরফ থেকে একই ক্রাইমের জন্য দুবার পানিশমেন্ট দেওয়া যাবে না। আমি কিন্তু সারফেস লেভেলের আলোচনা করছি, এগুলোর অনেক ইনডেপথ অ্যানালিসিস আছে যেগুলো আমরা লাইভ ক্লাসে এতটা কভার করে উঠতে পারবো না, রাইট। আরেকটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন মানে তোমাকে ওয়ান পার্সন শুড নট বি মেড আ উইটনেস অ্যাগেনস্ট হিজ ওন ক্রাইম। ওকে, তার নিজে কোনো একটা ক্রাইম করেছে তাকেই জবরদস্তি উইটনেস করা হচ্ছে, এটা কিন্তু আর্টিকেল 20 ক্লজ মানে করা হচ্ছে, এটা কিন্তু যাবে না। দ্যাট মিনস নো পার্সন ক্যান বি মেড আ উইটনেস অ্যাগেনস্ট হিজ ওন ক্রাইম। দিস ইজ হোয়াট উই কল্ড অ্যাজ নো সেলফ ইনক্রিমিনেশন, রাইট। সো আমরা এটা দেখতে পাচ্ছি এক্স পোস্ট ফ্যাক্টো লজ আর্টিকেল 20 ক্লজ 1-এর মধ্যে আছে, ডাবল জিওপার্ডি 20 ক্লজ 2-এর মধ্যে আছে, সেলফ ইনক্রিমিনেশন 20 ক্লজ 3-এর মধ্যে আছে। কিন্তু তুমি কোয়েশ্চেন কিছু হয়েছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কাভার্ড, রাইট। তো নট কাভার্ড যখনই হবে দ্যাট ইজ প্রিভেন্টিভ ডিটেনশন। এই প্রিভেন্টিভ ডিটেনশন আর্টিকেল 22-এর মধ্যে আছে। ওকে,
দুটো টাইপের ডিটেনশন হয়, একটা পিউনিটিভ ডিটেনশন আর একটা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। ওকে, সো পিউনিটিভ ডিটেনশন মানে ওয়ান্স আ পারসন ইজ কমিটিং দ্য ক্রাইম, তারপরে তাকে অ্যারেস্ট করা হচ্ছে বা ডিটেন করা হচ্ছে। প্রিভেন্টিভ ডিটেনশন মানে আ পারসন হু হ্যাজ নট কমিটেড দ্য ক্রাইম ইয়েট, বাট সে ক্রাইম করতে পারে, ওকে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। এবং এই প্রিভেন্টিভ ডিটেনশনটাকে আর্টিকেল 22 ক্লজ 3 এর মধ্যে বলা হয়েছে নেসেসারি ইভিল। ওকে, বিকজ ইন্ডিয়াই হচ্ছে একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি বা বলতে পারো একটাই কান্ট্রি যেখানে কিনা এই কনসেপ্ট অফ প্রিভেন্টিভ ডিটেনশন আছে। দ্যাট মিনস আ পারসন হু হ্যাজ নট ইয়েট কমিটেড দ্য ক্রাইম ইজ স্টিল বা ক্যান স্টিল বি অ্যারেস্টেড বাই দ্য ডিটেনিং অথরিটি। ওকে, সো আনসার উইল বি প্রিভেন্টিভ ডিটেনশন, বিকজ এখানে নট চেয়েছে। সো এটা মানে অপশনস এ, সি আর ডি আর্টিকেল 20 মধ্যে আমরা পাচ্ছি। ওকে, সো প্রিভেন্টিভ ডিটেনশনটা আমরা আর্টিকেল 20 মধ্যে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আনসার উইল বি প্রিভেন্টিভ ডিটেনশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Under the provisions of the Indian Constitution, a community can be declared a minority, okay, on the basis of, সবার আগে মাথায় রাখবে কনস্টিটিউশন কিন্তু মাইনরিটিকে ডিফাইন করেনি। ওকে, সো মাইনরিটি not defined by the কনস্টিটিউশন। ওকে, কিন্তু আর্টিকেল 30 যেটা কিনা আমাদের কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটসের মধ্যে পড়ে, সেখানে মাইনরিটিকে দুটোভাবে মেনশন করা হয়েছে। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, ওকে, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ইন্ডিয়াতে দুটো টাইপের মাইনরিটি হয়, ওয়ান ইজ রিলিজিয়াস মাইনরিটি, দ্য আদার ওয়ান ইজ ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক মাইনরিটিস, রাইট? সো এখানে কোয়েশ্চেন কি আছে, আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আ কমিউনিটি ক্যান বি ডিক্লেয়ার্ড আ মাইনরিটি কমিউনিটি অন দ্য বেসিস অফ, এখানে কিন্তু দেখো আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন আছে, তো প্রভিশনস হচ্ছে আর্টিকেল 30, আর্টিকেল 30তে কিন্তু মাইনরিটি রেফারেন্স আছে। ওকে, সো দেখো রিলিজিয়ান অনলি, either religion or language, either language or caste, either religion or race। তো আমরা কি দেখলাম, দুটোই আছে। সো আনসার উইল বি either religion or language। ঠিক আছে, সো রিলিজিয়াস মাইনরিটি আমাদের 6টা আছে, শিখস, জৈন, বুদ্ধিস্ট, পার্সিস, Muslims, and the other one is Christians. Okay, so there are 6 religious minorities in India, right? এটা কিন্তু ন্যাশনাল লেভেলে, নট দ্য স্টেট লেভেল। স্টেট লেভেলে কিন্তু মাইনরিটি চেঞ্জেস হয়। ওকে, সো আনসার উইল বি either religion or language, right? চলো নেক্সট কোয়েশ্চেন। The article of the constitution which automatically becomes suspended, again, which automatically becomes suspended, okay, on proclamation of emergency, right? দেখো এখানে কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, দ্য রিজন ইজ দ্যাট একটু আগে আমরা ডিসকাস কি করলাম, 3টে টাইপের এমার্জেন্সি আছে, আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 দ্যাট ইজ দ্য ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন আ স্টেট, অ্যান্ড ফাইনালি আর্টিকেল 60 দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, রাইট? তো এখানে প্রোক্লামেশন অফ এমার্জেন্সিটা কিন্তু স্পেসিফিক্যালি আর্টিকেল 352-কে মেনশন করা হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস জাতীয় জরুরি অবস্থাকে মেনশন করা হচ্ছে। ওকে, তো জাতীয় জরুরি অবস্থা যদি কখনো জারি করা হয়, আমরা কি দেখলাম যে 3টে গ্রাউন্ডে জারি করা হয়, ওয়ার, external aggression, okay, and armed rebellion. ওকে, তো এই আর্মড রেবেলিয়ন এটা কিন্তু আগে ছিল না, ইট ওয়াজ অ্যাডেড বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। আগে এটা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্সেস, বাট ইন্টারনাল ডিস্টারবেন্সেস খুব ভেগ কনসেপ্ট, প্রপারলি ডিফাইন নেই। অ্যান্ড আমাদের ইন্ডিয়াতে যে থার্ড এমার্জেন্সিটা ডিক্লেয়ার হয়েছিল, ন্যাশনাল এমার্জেন্সিটা ডিউরিং দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী, তখন কিন্তু ওই ইন্টারনাল ডিস্টারবেন্সেসের গ্রাউন্ডের উপর ভিত্তি করে জারি করা হয়েছিল। সো ইট ওয়াজ আ ভেগ কনসেপ্ট, ন্যাচারালি 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো যে ইন্টারনাল ডিস্টারবেন্সেসটাকে সরিয়ে দেওয়া হবে। এটাও কোয়েশ্চেন দেয় যে কোন অ্যামেন্ডমেন্টে ইন্টারনাল ডিস্টারবেন্সেসটাকে সরিয়ে আর্মড রেবেলিয়ন করা হলো। সো আনসার উইল বি 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, রাইট? তো 358 আর্টিকেল 358-এ আর্টিকেল 358-এ বলা আছে যে যদি ন্যাশনাল এমার্জেন্সি, এই ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওকে, তার আগে আরেকটা জিনিস মাথায় রাখবে, এই দুটোকে বলা হয় এক্সটার্নাল এমার্জেন্সি, whereas এটাকে বলা হয় ইন্টারনাল। ওকে, তো 358 নম্বর ধারাতে বলা আছে
যে যদি ইন্ডিয়াতে এক্সটার্নাল এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, দ্যাট মিনস সেই এমার্জেন্সিটা হয় যুদ্ধ বা এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওকে, এই দুটোর উপরে ভিত্তি করে যদি এমার্জেন্সি কখনো ডিক্লেয়ার করা হয় 358 নম্বর ধারাতে যেটা বলা আছে যে এই দুটো গ্রাউন্ডের উপরে ভিত্তি করে যদি এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় তাহলে আর্টিকেল 19, এই আর্টিকেল 19-এর মধ্যে 6টা ফ্রিডম আছে, ওকে, তো সেই 6টা ফ্রিডম অটোমেটিক্যালি সাসপেন্ডেড হয়ে যাবে, ওকে, এখানে দেখো অটোমেটিক ওয়ার্ডটা আছে, অটোমেটিক্যালি সাসপেনশন, ওকে। আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা অটোমেটিক সাসপেনশন। আরেকটা আর্টিকেল আছে 359, এই 359-এ বলা আছে প্রেসিডেন্ট যদি চায়, ওকে, যদি চায় তাহলে আরও কোনো ফান্ডামেন্টাল রাইটসকে বাই অর্ডার সাসপেন্ড করতে পারে। সাসপেন্ড মানে টেম্পোরারি সাসপেনশন, ওকে, ফান্ডামেন্টাল রাইটসগুলো চলে যাচ্ছে না, বাট ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে মৌলিক অধিকার যদি আমাদের কখনো আমরা এনজয় করতে না পারি, ন্যাচুরালি 32 নম্বর ধারাতে উই ক্যান অ্যাপ্রোচ ডাইরেক্টলি টু দ্য সুপ্রিম কোর্ট, তো আমাদের এই যাওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার আছে, দেশটাই প্রাধান্য পাবে, একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি স্বাধীনতার থেকে, মৌলিক অধিকারের থেকে দেশটাকে প্রাধান্য দিতে হবে, ওকে। তো সেই জন্য 358 নম্বর ধারাতে বলা আছে যে যদি ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন, দ্যাট মিনস এক্সটার্নাল এমার্জেন্সি যদি হয়, ওকে, তখন কিন্তু আর্টিকেল 19টা অটোমেটিক্যালি সাসপেন্ডেড হয়ে যাবে, রাইট। আর 359 নম্বর ধারাতে বলা আছে যে প্রেসিডেন্ট যদি চায় অন্য কোনো ফান্ডামেন্টাল রাইটকে টেম্পোরারি সাসপেন্ড করতে পারে। So answer will be Article 19. Clear? Chalo. Come to the next question. Which one of the following rights conferred by the Constitution of India is also available to the non-citizens? Is also available to the non-citizens, right? আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস অ্যাভেলেবল টু বোথ সিটিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ নন সিটিজেন্স, রাইট? বাট মৌলিক অধিকার, দেয়ার আর 5 ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, যেটা কিনা ওনলি ফর দ্য সিটিজেন্স। কি কি? আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29, আর্টিকেল 30। এই 5টা যে অধিকার, যেরকম 19 নম্বর ধারাতে 6টা ফ্রিডম আছে, ওকে, সেই 6টার মধ্যে আরও অনেক ইমপ্লিসিট আছে, স্পেশালি 19(1)A যেটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ওকে। তো এই 5টা মৌলিক অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য হবে। These fundamental rights are not available to the non-citizens, ওকে, মানে ফরেনার্সদের জন্য এই রাইটসগুলো বা এই অধিকারগুলো কিন্তু অ্যাভেলেবল নয়, রাইট। তো এবার তোমাকে কোয়েশ্চেন কি চেয়েছে, which one of the following rights conferred by the Constitution of India is also available to non-citizens, ওকে। তার মানে তোমাকে মৌলিক অধিকারের স্পেসিফিক প্রতিটা আর্টিকেলকে মনে রাখতে হবে, না হলে এই কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারবে না, ওকে। চল, এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যাসেম্বলি ফ্রিডম অফ স্পিচ অ্যাসেম্বলি অ্যান্ড টু ফর্ম অ্যাসোসিয়েশন, এটা আর্টিকেল 19-এর মধ্যে আছে, ওকে। আমরা কি দেখেছি, 19 অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স, ওকে, এটা কিন্তু অনলি টু দ্য সিটিজেন্স, দিজ আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স, ওকে। এই 5টা মৌলিক অধিকার অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, নট অ্যাভেলেবল টু দ্য ফরেনার্স অর নন সিটিজেন্স, রাইট। সো ফ্রিডম অফ স্পিচ অ্যাসেম্বলি অ্যান্ড টু ফর্ম অ্যাসোসিয়েশন 19 নম্বর ধারাতে আছে, 19 নম্বর ধারা available only to the citizens. So my question কি চেয়েছে, is also available to the non-citizens, okay. Next, freedom to move, reside and settle in any part of the territory of India, এটা 19 নম্বর ধারাতে আছে। 19-এর 6টা ফ্রিডম আছে, আগে 7টা ছিল, ওকে, আগে 7টা ফ্রিডম ছিল 19 নম্বর ধারাতে। 19(1)A, B, C, D, E and G, এফটা ছিল, এফটা সরিয়ে দেওয়া হয়েছে, এফটা ছিল ফ্রিডম টু অ্যাকোয়ার প্রপার্টি, 44তম সংশোধনে সেই ফ্রিডমটাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে আগে 19 নম্বর ধারাতে 7টা টোটাল ফ্রিডম ছিল, বাট অ্যাজ অফ নাও সেখানে 6টা ফ্রিডম আছে, ওকে। সো প্রথম দুটো 19 নম্বর ধারাতেই আছে, এবং 19 নম্বর ধারাটা অনলি ফর দ্য সিটিজেন্স, বাট তোমায় কোয়েশ্চেন চেয়েছে অ্যাভেলেবল টু নন সিটিজেন্স অলসো, ওকে। নেক্সট, ফ্রিডম টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অ্যান্ড বিজনেস, এটা 19 নম্বর ধারাতে আছে। এই 19-এর G-তে আছে ফ্রিডম টু ক্যারি অন ট্রেড অ্যান্ড বিজনেস। দ্যাট মিনস এই যে প্রথম তিনটে, এটা এটা আর এটা, অপশনস A, B, C, তিনটেই কিন্তু 19 নম্বর ধারাতে আছে। এবং আমরা কি দেখলাম, 19 নম্বর ধারা অনলি ফর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, নট ফর দ্য ফরেনার্স, রাইট। অন দ্য কন্ট্রারি, অপশন D-তে দেখো, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ, ঠিক আছে। তো এটা কোন ধারাতে আছে, আর্টিকেল 14, ওকে। ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14-কে যদি আমরা ধরি, ওকে, equality before law and equal protection of the laws,
ওকে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ, এটা 14 নম্বর ধারাতে আছে, রাইট? তো ইকুয়ালিটি বিফোর ল এটার মানেটা হচ্ছে আইনের চোখে সবাই সমান, ওকে। অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ মানে হচ্ছে আইন প্রতিটা মানুষকে ইকুয়ালি প্রোটেক্ট করবে। অ্যাপারেন্টলি একই রকমের শুনতে লাগলেও ডিফারেন্সটা কোথায় আছে? ওকে, এটা মাথায় রাখবে, এটা ব্রিটেনের কনসেপ্ট, ইউকে থেকে নেওয়া হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, whereas ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, রাইট? Equality before law was taken মানে is a concept which has been adapted from UK, whereas equal protection of the laws has been adapted from US, right? তো এখন অবধি বোধহয় তোমাদের ক্লিয়ার হয়নি what is the difference between equality before law and equal protection of the laws? চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি, ওকে? আমরা সবাই দেখেছি 800 মিটারের রেস হয়। Suppose this is the track of 800 meter race, okay? দেখবে এক্সট্রিম সার্কেলে যে তোমার স্প্রিন্টার দাঁড়িয়ে আছে, ওকে, যিনি মানে যিনি পার্সন যিনি দাঁড়িয়ে আছেন, স্পোর্টস পার্সন যিনি দাঁড়িয়ে আছেন, স্প্রিন্টার, ওকে, সে অনেকটা এগিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে ব্যক্তি দেখবে আরেকটু পিছনে, তারপরে ব্যক্তি দেখবে আরেকটু পিছনে। অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে এই ব্যক্তি স্টার্টিং পয়েন্টের অনেক এগিয়ে আছে, রাইট? রিজনটা হচ্ছে এদের সবাইকে কিন্তু ইকুয়াল ডিস্টেন্সটা কভার করতে হবে। ইকুয়াল ডিস্টেন্স যদি কভার করতে হয় তাহলে যে ব্যক্তি সব থেকে বেশি যাকে ইকুয়াল ডিস্টেন্স কভার করতে হবে ন্যাচারালি তাকে আমাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে, তাকে আরেকটু এগিয়ে রাখলাম। whereas যে ব্যক্তিকে সব থেকে কম সার্কেলটা কভার করতে হচ্ছে তাকে কম ডিস্টেন্স মানে তাকে একটু পিছিয়ে দাঁড় করানো হচ্ছে। এটাই রিজনটা, এটাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন, ওকে? পজিটিভ ডিসক্রিমিনেশন, ওকে ওকে আমি ডিসক্রিমিনেট করলাম, আমি ভেদাভেদ করলাম, ডেফিনেটলি এই ব্যক্তিটার সাথে এই ব্যক্তিটার আমি ভেদাভেদ করলাম, ডিসক্রিমিনেট করলাম, বাট দ্যাট ইজ আ পজিটিভ ওয়ান। রিজনটা কী হচ্ছে, আমাকে সমাজে ইকুয়ালিটি এস্টাবলিশ করতে হচ্ছে, সাম্যতা এস্টাবলিশ করতে হচ্ছে, ওকে? অ্যান্ড দিস ইজ দ্য রিজন এই যে রিজার্ভেশন পলিসিসগুলো আছে, যেসব কাস্ট বা যেসব সেকশন অফ দ্য পিপল যারা কিনা কনস্টিটিউশন চালু হওয়ার আগে অবধি সমাজে পিছিয়ে পড়া শ্রেণী ছিল, তাদেরকে বাকি সমাজের সবার সাথে এক করতে গেলে আর্টিকেল 14 কিসের মধ্যে আছে দেখো, ইকুয়ালিটি, ওকে? তো এই ইকুয়ালিটি এস্টাবলিশ করার জন্য কি করতে হচ্ছে, আমাকে কিছু পজিটিভ ডিসক্রিমিনেশন দিতে হচ্ছে, তাদেরকে কিছু স্পেশাল ফিচার দিতে হচ্ছে বা স্পেশাল প্রিভিলেজ দিতে হচ্ছে, সো দ্যাট তাদেরকে আমরা বাইরে বা আদার্স যারা অলরেডি এগিয়ে আছে তাদের সমান জায়গায় আনতে পারি। এই জন্যই দেখো এই ডিফারেন্সটা, ওকে, মাথায় থাকলো, রাইট? সো ইকুয়ালিটি বিফোর ল এটা ইউকে থেকে নেওয়া হয়েছে, এটা তো খুব সিম্পল, মানে আইনের চোখে সবাই সমান, রাইট? যদিও এই ইকুয়ালিটি বিফোর ল আইনের চোখে সবাই সমান হলো কিছু কিছু এক্সেপশনস আছে, যেরকম প্রেসিডেন্ট, যেরকম গভর্নর, যেরকম ফরেন রুলার্স, যেরকম ফরেন ডিপ্লোম্যাটস, এমপিস, এমএলএস, ওকে, বা ধরো তোমার যেটাকে বলে এমপিস, এমএলএস তো বললামই, ওকে? সো দে আর নট ইকুয়াল ইন দ্য আইজ অফ দ্য ল। তাদের কিছু কিছু স্পেশাল প্রিভিলেজ দেওয়া আছে, যেরকম প্রেসিডেন্ট গভর্নরের অ্যাগেনস্টে কোনো ক্রিমিনাল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা যাবে না, কোনো ক্রিমিনাল কেস দার্জ করা যাবে না, ওকে? বাট সিভিল কেসেস ক্যান বি ব্রট অ্যাগেন্স্ট দেম, ওগুলো আমরা সাবসিকুয়েন্ট টপিক্সে পড়বো। সো আদারওয়াইজ ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান, রাইট? সো আনসার উইল বি, এখানে কোয়েশ্চেনটা কি চেয়েছেন, অলসো অ্যাভেলেবল টু নন সিটিজেন্স, তো আনসার উইল বি অপশন ডি, ঠিক আছে? এ বি সি তিনটেই আর্টিকেল 19 এর মধ্যে আছে, অ্যান্ড উই হ্যাভ সিন যে আর্টিকেল 19, 15, 16, 19, 29 and 30, these are the rights which are enjoyed by the citizens only and not the foreigners, right? Chalo, come to the next question. Which one of the following writs is issued by an appropriate judicial authority to free a person who has been illegally detained? যখন কোয়েশ্চেন্স পড়বে তখন একটু মন দিয়ে কোয়েশ্চেন্সটা পড়বে, আর কোয়েশ্চেন্স যখন পড়বে তখন একটু কোয়েশ্চেন্স পড়ার সাথে সাথে সাইমালটেনিয়াসলি ভাবতেও থাকবে যে কী টাইপের কোয়েশ্চেন করেছে, কী হতে পারে। বিফোর রিডিং দ্য অপশনস পড়ার আগে কোয়েশ্চেনের থ্রু দিয়ে নিজের জার্নিটা যদি করতে পারো, সো দ্যাট যে হ্যাঁ আমি মেন্টালি আই এম লিডিং টুয়ার্ডস দ্য কারেক্ট আনসার, ওকে? কারণ অনেক সময় অপশনস দেখার পর কিন্তু স্টুডেন্টসরা গুলিয়ে যায়, ওকে? তো সেই জন্য যখনই কোয়েশ্চেন্স পড়তে থাকবে তখনই কিন্তু ইউ হ্যাভ টু মুভ অন উইথ দ্য কোয়েশ্চেন, রাইট? সো উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিটস, প্রথমতই দেখো রিটস এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, ওকে? এটাও একটা কোয়েশ্চেনে আছে যে রিটস, আমাদের সংবিধানের যে রিটসের যে কনসেপ্টটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, আনসার উইল বি ব্রিটেন, বিকজ আমাদের কনস্টিটিউশনে প্রচুর বরোড ফিচার্স আছে। ইনফ্যাক্ট 3/4 of the Indian Constitution বা 75% of the Indian Constitution has been adapted from Government of India Act 1935, right? So এই রিটসের যে কনসেপ্ট, it has been taken from UK, ওকে? এবারে কোয়েশ্চেনটা যে টু ফ্রি আ বডি
বা টু ফ্রি আ পারসন। ওকে, এই ফ্রি আ পারসন মানে হচ্ছে ফ্রি ফ্রম ডিটেনশন। ওকে, কেউ কাউকে জবরদস্তি আটকে রাখতে পারবে না। কাউকে কেউ বলতে স্টেটের তরফ থেকেও না, মানে রাষ্ট্রের তরফ থেকেও না, আবার কোনো প্রাইভেট বডিও না। ওকে, দ্যাট মিন্স এক্স ইজ আ পারসন who can never be detained illegally either by the state or by the private body. Okay, either by the state or by the private body. State বলতে এখানে কিন্তু রাজ্য নয়। ওকে, স্টেটের ডেফিনেশন আমরা আর্টিকেল 12 এর মধ্যে দেখেছি। ওকে, ফান্ডামেন্টাল রাইটসে। ওকে, তো স্টেট বলতে রাষ্ট্রকে এখানে বোঝাচ্ছে। স্টেটের মধ্যে স্টেট পুলিশও পড়ছে, স্টেটের মধ্যে মিনিস্টারও পড়ছে, স্টেটের মধ্যে স্টেট এক্সিকিউটিভও পড়ছে, রাইট, স্টেট লেজিসলেচারও পড়ছে। সো এভরিথিং কম্প্রাইজেস অফ দ্য স্টেট। ওকে, তো সেই নট এভরিথিং বাট মেনি অফ দ্য থিংস, রাইট। তো স্টেটের তরফ থেকে বা ইভেন কোনো প্রাইভেট বডি কোনো ব্যক্তিকে ইল্লিগালি ডিটেন করে রাখতে পারবে না। ডিটেন করা মানে আটকে রাখতে পারবে না, ঠিক আছে। যদি আটকে রাখে তখন কি করা হবে, রাইট। যদি আটকে রাখে তখন সেই ব্যক্তির হয়ে কোনো ব্যক্তি, কোনো ধরো তার বন্ধু বান্ধব, মা বাবা, তার অ্যাডভোকেট, হোয়াট এভার মে ইট বি, ওকে, হু এভার মে ইট বি, সে কোর্টে যেতে পারে। ওকে, কোর্টে দুটো ধারাতে যাওয়া যায়। 32 নম্বর ধারাতে সুপ্রিম কোর্ট যাওয়া যায়, 226 নম্বর ধারাতে হাইকোর্টে যাওয়া যায়। ওকে, এবং সেখানে গিয়ে কোর্টকে ইনফর্ম করবে যে দিস এক্স পারসন হ্যাজ বিন ডিটেন্ড। ওকে, ন্যাচারালি সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 or High Court under Article 226 will ask the detaining authority, মানে যে আটকে রেখেছে, to bring the body of, or to body মানে it's not the dead body, it's talking about the person who has been detained, যে ব্যক্তিকে আটকে রাখা হয়েছে তাকে আমার সামনে হাজির করো, রাইট। কাকে বলা হয়েছে? কাকে বলা হচ্ছে? যে আটকে রেখেছে। ওকে, কাকে আনতে বলা হয়েছে? যাকে আটকে রাখা হচ্ছে। কোনো প্রাইভেট পারসন যদি এক্সকে আটকে রাখে তাহলে প্রাইভেট পারসনের এগেনস্টে রিট পিটিশন ফাইল করা হবে। ওকে, রিট ইস্যু করা হবে। যদি হাইকোর্টে যায় 226 নম্বর ধারাতে হাইকোর্টের তরফ থেকে ইস্যু করবে। যদি সুপ্রিম কোর্টে যায় 32 নম্বর ধারা থেকে রিট ইস্যু করবে। ইস্যু করে বলা হবে টু ব্রিং দ্য বডি অফ এক্সকে আমার সামনে হাজির করো, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য রিজন তুমি কেন তাকে আটকে রেখেছো। ওকে, এবার যদি কোনো সাফিসিয়েন্ট বা স্ট্রং রিজন না থাকে বা কোনো লিগাল ডিটেনশন যদি না হয়, দেন এক্স পারসন উইল বি সেট ফ্রি, মুক্ত করে দেওয়া হলো, রাইট। দ্যাট মিন্স কি, এই যে রিটটা থ্রু দিয়ে মানুষজনের সেফগার্ড বলা হয়। দিস ইজ দ্য সেফগার্ড অফ পার্সোনাল ফ্রিডম। ওকে, সো আনসার উইল বি হিবিস কর্পাস। ওকে, মাথায় রাখবে 5টা রিটস আছে: হিবিস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরাই, কিউ ওয়ারেন্টো, আর একটা রিট আছে দ্যাট ইজ কল্ড অ্যাজ প্রহিবিশন। ওকে, আমরা রিটসে খুব ডিটেলসে এখন যেতে পারবো না। কিউ ওয়ারেন্টোর মানে হচ্ছে কোনো পাবলিক অফিস ইলিগালি কেউ হোল্ড করতে পারবে না। কোনো একজন ব্যক্তি, সে যদি কোনো একটা পাবলিক অফিস সেই হোল্ড করার তার যোগ্যতা না থাকে তাহলে কিন্তু সে হোল্ড করতে পারবে না। যদি করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কোর্ট কিউ ওয়ারেন্টো রিট ইস্যু করবে, রাইট। ম্যান্ডামাস মানে হচ্ছে কোনো পাবলিক অথরিটি যদি কোনো অফিসিয়াল ডিউটি তার যা আছে সেই ডিউটিটা করতে নারাজ হয় বা যেটাকে বলে রাজি না হয়, নট নারাজ। ওকে, যদি রাজি না হয় বা করতে না চায় তখন কিন্তু সেই পাবলিক বডির এগেনস্টে কোর্টের তরফ থেকে রিট ইস্যু করা হবে যে দিস ইজ ইয়োর অফিসিয়াল ডিউটি, দিস ইজ ইয়োর পাবলিক ডিউটি অ্যান্ড ইউ আর বিং পেড, বা দিস পোস্ট ইজ আ রেমুনারেটিভ পোস্ট, এবং তোমার এই কাজটা হচ্ছে তোমার করার দায়িত্ব, রাইট। সো যেহেতু দায়িত্ব তোমাকে সেটা করতে হবে। দ্যাট মিনস ম্যান্ডামাস মানে এটা হচ্ছে উই কমান্ড। কিউ ওয়ারেন্টটা হচ্ছে বাই হোয়াট অথরিটি আর ওয়ারেন্ট, রাইট। কোন অথরিটি বা কোন ওয়ারেন্টে তুমি পাবলিক পোস্টটা হোল্ড করে আছো। ওকে, যদি সেটা প্রুফ করতে না পারে, যদি সে নিজেকে দেখাতে না পারে যে আই এম দ্য এলিজিবল এনাফ, ওকে, বা আই এম নট দ্য লিগাল হোল্ডার অফ দ্যাট পাবলিক পোস্ট, তাহলে তার বিরুদ্ধে কিউ ওয়ারেন্টও ইস্যু করা হবে এবং তাকে পোস্ট ছেড়ে দিতে হবে, রাইট। ম্যান্ডামাস কি বললাম যে পাবলিক বডি, এটা কিন্তু প্রাইভেট বডি নয়, মাথায় রাখবে। পাবলিক বডির এগেনস্টে ম্যান্ডামাস রিট ইস্যু করা যায় টু কম্পেল অর টু ফোর্স দ্য পারসন টু ডু সামথিং, যেটা কিনা তার করার কথা অথচ সে করছে না, রাইট। খেয়াল করে রাখবে যে ম্যান্ডামাসটা কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ডিউটির ক্ষেত্রে হবে। ইট ইজ নট দ্য ডিসক্রিশনারি ডিউটি। যেগুলো কিনা অফিসিয়াল ডিউটি আছে শুধু সেই ডিউটিটা পারফর্ম করার জন্যই ম্যান্ডামাসটা ইস্যু করা যেতে পারে, নট দ্য ডিসক্রিশনারি ডিউটিস। ওকে, সার্সিওরাই মানে হচ্ছে সার্টিফাই করা, যদি কিছু করে সেটাকে যাতে সার্টিফাই করা হয়। সার্সিওরাই বুঝতে গেলে আগে তোমাকে মাথায় রাখতে হবে, এক সেকেন্ড, ম্যান্ডামাসের পরে আমরা চলে আসি প্রহিবিশনে, সো দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ম্যান্ডামাস মানেটা হচ্ছে উই কমান্ড, কিছু করতে বলছে। ওকে, ওয়ারাস প্রহিবিশন মানে হচ্ছে কিছু করো না।
এক্সেস অফ জুরিসডিকশন কিছু করো না, বা যেটা তোমার করার এখতিয়ার নেই তুমি সেটা করো না। প্রহিবিশন মানে হচ্ছে টু প্রহিবিট, দ্যাট মিনস প্রহিবিটিং নট টু ডু সামথিং, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে যে কিও ওয়ারেন্টো না, এই কিও ওয়ারেন্টো কিন্তু অনলি ফর দ্য পাবলিক অফিস, নট ফর দ্য প্রাইভেট অফিস, রাইট? আচ্ছা, এরপরে চলে আসছি সার্সিওরাই। সার্সিওরাই মানে হচ্ছে সার্টিফাই। প্রহিবিশনে কি বলছে? প্রহিবিশনে বলছে করো না, ওকে? ম্যান্ডামাসে বলছে তুমি করো, এটা তোমার অফিসিয়াল ডিউটি, তুমি করো, ওকে? প্রহিবিশনে বলছে তুমি করো না, ওকে? এটা তোমার এখতিয়ার বহির্ভূত, তুমি করো না। বাট কাজটা যদি করে ফেলে, ঠিক আছে, যখন করে ফেলছে তখন সার্টিফাই করা হচ্ছে, দ্যাট ইজ হোয়াট উই কল্ড অ্যাজ সার্সিওরাই। তখন হায়ার কোর্ট কী করে, সেই যে করে ফেলেছে, যে কাজটা তার করার এখতিয়ার নেই, সেটা যখন করে ফেলেছে বা কোনো অর্ডার দিয়ে ফেলেছে বা কোনো পানিশমেন্ট দিয়ে ফেলেছে, ঠিক আছে, তখন সেটাকে কোয়াশ করে দেয়, আন্ডু করে দেওয়া হয়, দ্যাট ইজ হোয়াট উই কল্ড অ্যাজ সার্সিওরাই, রাইট? অ্যান্ড ফাইনালি হেবিয়াস কর্পাস আমরা অলরেডি ডিসকাস করলাম, টু ব্রিং দ্য বডি অফ, রাইট? সো এই যে রিট ইস্যু, এই রিটটা ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32, হাইকোর্ট করতে পারে আন্ডার আর্টিকেল 226। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যে রিট ইস্যুইং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট কিন্তু টেরিটরি ওয়াইজ অনেক বড়। সুপ্রিম কোর্ট থ্রু আউট দ্য ইন্ডিয়ান টেরিটরি যা আছে সব জায়গাতেই এই রিটটা ইস্যু করতে পারে, ওয়্যারএজ হাইকোর্টের যে রিট ইস্যুইং পাওয়ারটা আছে সেটা কিন্তু কনফাইন্ড উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্যাট স্পেসিফিক হাইকোর্ট, রাইট? আরেকটা জিনিস মাথায় রাখবে, টেরিটরি ওয়াইজ যদিও সুপ্রিম কোর্টের রিট ইস্যুইং পাওয়ারটা বেশি, বাট রিটস অনুযায়ী কিন্তু হাইকোর্টের বেশি। রিজনটা হচ্ছে সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস অনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, okay, whereas high court under article 226 can issue writs for the enforcement of other rights also বা other legal rights also, okay? So area of writ issue টা হচ্ছে সুপ্রিম কোর্টের বড় প্যান ইন্ডিয়া বেসিস, whereas ফিল্ড অফ রিট ইস্যুইং পাওয়ারটা কিন্তু হাইকোর্টের পর, বিকজ হাইকোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসের জন্য নয়, আদার লিগাল পারপাসের জন্য কিন্তু রিট ইস্যু করতে পারে, ওকে? সো আনসার উইল বি হেবিয়াস কর্পাস, ওকে, হু হ্যাজ বিন ইলিগালি ডিটেইনড, রাইট? চলো, come to next question. Untouchability has been abolished by the constitution under, okay, 14টা আমরা দেখে নিয়েছি, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ। আর্টিকেল 15-এ বলা আছে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, প্লাস এডুকেশনাল উইমেনদের জন্য, উইমেন চিলড্রেনদের জন্য স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে, ওকে? আর্টিকেল 16-এর মধ্যে ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট আছে। আর্টিকেল 17 টক্স অ্যাবাউট দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অ্যান্ড ফাইনালি আর্টিকেল 18 ইট টক্স অ্যাবাউট abolition of titles, ওকে? এই যে 14 থেকে 18, এই 14 থেকে 18 পুরোটাই কিন্তু রাইট টু ইকুয়ালিটি নিয়ে কথা বলে। রাইট টু ইকুয়ালিটি নিয়ে কথা বলে, দ্যাট মিনস সমাজে সাম্যতা সৃষ্টি করতে হবে, ওকে? সাম্যতা সৃষ্টি করার জন্য 14 থেকে 18 নম্বর ধারাটা মেনশন করা আছে, রাইট? ফান্ডামেন্টাল রাইটসের প্রতিটা আর্টিকেল কিন্তু একটু ভালো করে মুখস্থ করবে। রিসেন্টলি পিএসসি কিন্তু ইনডেপথ আর্টিকেল থেকে কোয়েশ্চেন্স দেওয়া স্টার্ট করে দিয়েছে, ওকে? চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। রাইট টু লাইফ এমানেটস ফ্রম, ওকে? রাইট টু লাইফ কোথা থেকে আসে, ওকে? আচ্ছা, প্রথমেই মাথায় রাখবে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ওকে? এইটা আছেই হচ্ছে আর্টিকেল 21-এ, ওকে? আর্টিকেল 21টা হচ্ছে মোস্ট ইভলভড আর্টিকেল। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যেটা বলা হয়েছে যে আমাদের জীবন এবং আমাদের যে স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, সেটা আমাদের আছে, এটা এবং এটা একমাত্র ল পাস করে তবেই কিন্তু আমাদের লাইফ আমাদের থেকে কেড়ে নেওয়া যেতে পারে, ওকে? এখানের মধ্যে আমরা দেখতে পাবো প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল, আর্টিকেল 21-এ আছে প্রসিজিয়ার established by law, ওকে? এটার সাথে সাথে মানেকা গান্ধী কেস, মানেকা গান্ধী কেস 1978-এ কি বলা আছে, ডিউ প্রসেস অফ ল, এটা বলা নেই যদিও, বাট জুডিশিয়ারি এখন এটা দেখে ডিউ প্রসেস অফ ল, ওকে? আগে দেখা হতো যে কোনো আইনের দ্বারা আমাদের, আর্টিকেল 21-এ বলা আছে একমাত্র আইনের দ্বারাই আমাদের লাইফ এবং পার্সোনাল লিবার্টি আমাদের থেকে কেড়ে নিতে পারে, ওকে? তো আগে যেটা দেখা হতো শুধু এরকম কোনো আইন আছে কিনা, আইনটা ঠিকঠাকভাবে পাস হয়েছে কিনা, যারা আইনটা তৈরি করেছে তারা আদৌ কম্পিটেন্ট এনাফ কিনা আইনটা তৈরি করার, রাইট? বাট দিস ওয়ান ওয়াজ আ ভেরি রেস্ট্রিকটিভ কনসেপ্ট। রেস্ট্রিকটিভ ইন দ্য সেন্স, এখানে দেখো লেজিসলেটিভকে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস আইন কক্ষর কাছে ফুল পাওয়ার আছে, তারা যে কোনো আইন তৈরি করে আমাদের মৌলিক অধিকার, স্পেশালি রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি আর্টিকেল 21-এর মধ্যে যেটা আছে সেটাকে আমাদের থেকে কেড়ে নিতে পারে, রাইট?
বাট এখানে তো সেটা করলে হবে না, ডেমোক্রেটিক কান্ট্রি, ওকে, কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম অথরিটি, ওকে। তো মানেকা গান্ধী কেস 1978-এর পর থেকে সুপ্রিম কোর্ট এই যে প্রসিজার এস্টাবলিশড বাই ল, যেটা রেস্ট্রিকটিভ কনসেপ্ট আছে, মানে সীমিত কনসেপ্ট, সেটাকে এক্সপ্যান্ড করা শুরু করলো। অ্যান্ড মানেকা গান্ধী কেস 1978-এ ডিউ প্রসেস অফ লটা চালু করলো। এই ডিউ প্রসেস অফ লটা হচ্ছে ইউএসের কনসেপ্ট। দ্যাট মিনস এখানে কি দেখা হয়, এখানে শুধুমাত্র আইনটা দেখা হচ্ছে না, ওকে। আগে কি দেখা হতো, আগে দেখা হতো যে আইন আছে কি না, আইনটা ঠিকঠাক লোক তৈরি করেছে কিনা, প্রসিজারটা ঠিকঠাক ফলো করা হয়েছে কিনা, ওকে। আর ডিউ প্রসেস অফ লতে কি দেখা হবে, যে আইনটার দ্বারা তুমি মানুষজনের লাইফ এবং লিবার্টি কেড়ে নিচ্ছ, সেই আইনটা আদৌ ফেয়ার, রিজনেবল অ্যান্ড জাস্ট কিনা। যদি সেটা না হয়, দ্যাট মিনস কি, আগে শুধু আইন দেখা হতো, মানে আইনের প্রসিজারটা দেখা হতো, এখন আইন ইটসেলফ কামস আন্ডার দ্য স্ক্যানার অফ জুডিশিয়ারি, স্পেশালি সুপ্রিম কোর্ট মেনলি, ওকে। সো right to life emanates from article 21 and includes right to die, okay, article 19 and does not, প্রথমতই মাথায় রাখবে আর্টিকেল রাইট টু লাইফটা 21-এর মধ্যে আছে। তো এই দুটো অপশনস আগেই চলে গেল, রাইট। এবারে দেখো দুটো অপশনস দিয়েছে, অ্যান্ড ইনক্লুডস রাইট টু ডাই অ্যান্ড ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই। এই কোয়েশ্চেনটা এবারে WBCS মেন্সের একটা কোয়েশ্চেন দিয়েছিল, ওকে, কেস নিয়ে দিয়েছিল, যে কোন কেসে রাইট টু লাইফের মধ্যে রাইট টু লাইফ ডাজ নট মিন রাইট টু ডাই এটা বলা হয়েছে। তো আনসারটা হবে জ্ঞানকর কেস, ওকে। তার আগে পি রতিনাম কেসে বলা হয়েছিল রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু ডাই, বাট জ্ঞানকর কেসে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টটাকে রিভার্স করলো, ওকে, রিভার্স করে বললো যে রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই। আমাদের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু আমাদের রাইট টু লাইফের মধ্যে বেঁচে থাকা মানে মরে যাওয়াও নয়, বা মানে রাইট টু ডাইও নয়। রিজনটা হচ্ছে আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ এর মধ্যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, ওকে, ব্যক্তির স্বাধীনতা আছে বা বলার স্বাধীনতা আছে। তো ওখানে একটা নেগেটিভ রাইট দেওয়া আছে। নেগেটিভ রাইটটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশন দেয়নি, সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ বিজয় ইম্যানুয়েল কেস, ওকে, সেখানে বলেছিল যে রাইট টু, মানে ফ্রিডম অফ স্পিচ যদি তোমার থাকে, তার মানে তোমার ফ্রিডম অফ সাইলেন্সও আছে, তোমার বলার বাক স্বাধীনতা আছে, মানে তোমার চুপ থাকারও স্বাধীনতা আছে। দ্যাট মিনস দ্য নেগেটিভ রাইট, ওকে, পজিটিভ রাইট ইজ ফ্রিডম অফ স্পিচ, তার নেগেটিভ পার্টটা হচ্ছে ফ্রিডম অফ সাইলেন্স, রাইট। তো এই কেস নিয়েই আর্টিকেল 21-এ গিয়ে, আর্টিকেল 21-এ রাইট টু লাইফের মধ্যে সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাইট টু লাইফ মানে কি রাইট টু ডাই, ওকে। যদিও কেস হিস্ট্রি অনেক বড়, আমি এখন ডিটেলসে যাচ্ছি না, বাট সুপ্রিম কোর্ট জ্ঞানকর কেসে বলে দিয়েছিল আর্টিকেল 21-এর মধ্যে যে রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই। সো আনসার উইল বি অপশন ডি, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন। Under Article 22 of the Constitution of India, with the exception of certain provisions stated therein, what is the maximum period, okay, what is the maximum period for detention of a person under preventive detention, okay? আমরা কি দেখলাম, আর্টিকেল 22 দুটো টাইপের ডিটেনশন হয়, একটা হচ্ছে পিউনিটিভ আর একটা হচ্ছে প্রিভেন্টিভ। পিউনিটিভ মানে কোনো ক্রাইম করেছে তার জন্য ডিটেন করা হচ্ছে, প্রিভেন্টিভ মানে হচ্ছে কোনো ক্রাইম করেনি বাট করতে পারে, সেই গ্রাউন্ডে বা সেই ফিয়ারে বা সেই আশঙ্কাতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, ওকে। সো আমরা ফুল ডিটেলসে এখন যাব না, দিস ইজ আ ভেরি মানে কমপ্লেক্স আর্টিকেল, ওকে। কমপ্লেক্স আর্টিকেলের থেকে যদি ছোট করে বলি, যেটা করতে পারো, যে দুটো টাইপের অ্যারেস্ট হয়, ঠিক আছে, আমরা দেখলাম একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে পিউনিটিভ। তো যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তার তো কিছু বেসিক স্বাধীনতা আছে, তিনটে ফ্রিডম আছে। নাম্বার 1 হচ্ছে গ্রাউন্ড অফ অ্যারেস্ট তাকে জানাতে হবে, গ্রাউন্ড অফ অ্যারেস্ট তাকে জানাতে হবে, ওকে। নাম্বার বিতে হচ্ছে চান্স অফ রিপ্রেজেন্টেশন দিতে হবে, দ্যাট মিনস কোনো একজন লয়ার বা অ্যাডভোকেটকে হায়ার করা, তাকে সুযোগ দিতে হবে। অ্যান্ড ফাইনালি within 24 hours nearest ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে, রাইট। সো দিজ আর দ্য 3 রাইটস উই হ্যাভ। যখনই কেউ অ্যারেস্ট করবে, উইদাউট গ্রাউন্ড অ্যারেস্ট করতে পারবে না, পুলিশ সবার আগে গ্রাউন্ড বলবে, নেক্সট তোমাকে চান্স অফ রিপ্রেজেন্টেশন দেবে, অ্যান্ড ফাইনালি উইদিন 24 আওয়ার্স নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবে, রাইট। তো এই তিনটে অ্যাপ্লিকেবল ফর পিউনিটিভ ডিটেনশন, মানে অলরেডি যে ক্রাইম করে দিয়েছে, ওকে।
বাট কাউকে যদি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যারেস্ট করা হয় তাকে গ্রাউন্ডটা জানাতেও পারে, নাও জানাতে পারে, ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট নাও জানাতে পারে। ওকে, যদি গ্রাউন্ডটা প্রপারলি না জানায় ন্যাচারালি তার চান্স অফ রিপ্রেজেন্টেশনটাও কমে যাবে, বিকজ তাকে যে রিপ্রেজেন্ট করবে সে কী গ্রাউন্ডে তাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, আর এই যে উইদিন 24 আওয়ার্সের যে কনসেপ্টটা, এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল। রিজনটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনে যখন আটক করা হয় তখন তার ম্যাক্সিমাম টাইম পিরিয়ডটা 3 মান্থস থাকে, যদিও 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2 মাস করে দেওয়া হয়েছিল, বাট ইন অ্যাকশন এখনও 3 মাস রয়ে গেছে। ওকে, সো আনসার উইল বি 3 মান্থস। কিন্তু খেয়াল রাখবে এখানে আরেকটা জিনিস, প্রিভেন্টিভ ডিটেনশন অনেক অ্যাক্ট আছে, লাইক ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, যেরকম ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে ম্যাক্সিমাম টাইম পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। ওকে, তো ওই 3 মাসের পরে 1 ইয়ার অবধি এক্সটেন্ড করতে পারে। নর্মাল প্রিভেন্টিভ ডিটেনশনে 3 মাসের বেশি যদি এক্সটেন্ড করতে হয় তাহলে একটা অ্যাডভাইসারি বোর্ড লাগে, সেই অ্যাডভাইসারি বোর্ডের রেফারেন্সেই একমাত্র 3 মাসের বেশি নিয়ে যাওয়া যেতে পারে। বাট যদি স্পেসিফিক অ্যাক্টে মেনশন করা থাকে যে সাপোজ এটার জন্য 6 মান্থস ডিটেনশন, তো সেখানে 3 মাস পেরিয়ে গেলে আর অ্যাডভাইসারি বোর্ডের দরকার নেই। যেরকম এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে ম্যাক্সিমাম 1 ইয়ার অবধি ডিটেন করে রাখা যায়। তো তাই যদি হয়, মানে দ্যাট মিনস ইফ এক্স পার্সন ইজ অ্যারেস্টেড আন্ডার এনএসএ, তার 3 মাস পেরিয়ে গেলে তাকে আর এর দেওয়ার দরকার নেই, মানে অ্যাডভাইসারি বোর্ডে দরকার নেই, বিকজ যে অ্যাক্টে সে আটক হয়েছে সেই অ্যাক্টে স্পেসিফাই করে বলাই আছে সেখানে ম্যাক্সিমাম 1 ইয়ার। ঠিক আছে, সো আনসার উইল বি ম্যাক্সিমাম পিরিয়ড চেয়েছে, সো আনসার উইল বি 3 মান্থস। চলো নেক্সট কোয়েশ্চেন। Which one of the following fundamental rights is guaranteed only to the citizens of India and not to the foreigners? আমরা এটা অলরেডি একটু ডিসকাস করে নিয়েছি, তবু আমরা দেখে নিচ্ছি। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ, এটা হচ্ছে আর্টিকেল 14। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন 19(1)(a). রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি আর্টিকেল 21। রাইট টু দ্য ফ্রিডম অফ রিলিজিয়ান, এটা অ্যাকচুয়ালি 25 থেকে 28 অবধি পুরোটা আছে। ওকে, ফ্রিডম অফ রিলিজিয়ান, বাট আমরা স্পেসিফিক্যালি যদি 25 to 28ও ধরে রাখি, তাহলেও দেখো কি কোয়েশ্চেন চেয়েছে, নট টু দ্য ফরেনার্স। নট টু দ্য ফরেনার্স মানে আমরা আবার একটু পিছিয়ে যাই, কোনগুলো ফরেনার্সদের জন্য নয়? আর্টিকেল 15, 16, 19, 29 অ্যান্ড 30। তো এখানে কোন অপশনসটা হবে? 19, দ্যাট মিনস অপশন বি, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ওকে, চলো নেক্সট। The right to property was converted into a legal right. Very good question. Okay, খুব কমন কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষাতে এসেছে। ফ্রম আ ফান্ডামেন্টাল রাইট। ওকে, প্রথমতই মাথায় রাখবে রাইট টু প্রপার্টি এটা ছিল হচ্ছে আর্টিকেল 31। ওকে, এটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে এখন লিগাল রাইট করে দেওয়া হয়েছে। ওকে, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে লিগাল রাইট পার্ট 12 এর মধ্যে আছে Article 300A. So what is the present position of right to property? Previously it was a fundamental right, but presently by 44th Amendment Act, it was removed from the fundamental right and it has been put into the legal rights, Part 12, Article 300A. Okay, এখানে কি কোয়েশ্চেনটা চেয়েছে was from a fundamental right because, কিসের জন্য? ওকে, রিজনটা হচ্ছে দেখো, রাইট টু প্রপার্টিকে যদি ফান্ডামেন্টাল রাইট রাখা হয় তাহলে আমরা ক্লাসের মধ্যে ডিটেলসে একটু দেখেছি যে 39B অ্যান্ড 39C এই যে ডিপিএসপি আছে এদের সাথে ফান্ডামেন্টাল রাইটের রাইট টু প্রপার্টিটা ক্ল্যাশ করতো। ঠিক আছে, ক্ল্যাশ করার ফলে যেটা হতো, বারবার এই রাইট টু প্রপার্টিকে এনফোর্স করার জন্য সুপ্রিম কোর্টে যেতে হতো। ওকে, সো অলওয়েজ দেয়ার ওয়াজ আ টাসল বিটুইন দ্য লেজিসলেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জুডিশিয়ারি। ওকে, একদিকে মৌলিক অধিকার আর একদিকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস, এটা হচ্ছে ডিপিএসপির মধ্যে পড়ছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিসের মধ্যে পড়ছে। ওকে, সো ডিপিএসপির মধ্যে যে রাইটসগুলো আছে সেগুলো আমাদের রাইটস, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যেগুলো রাইটস সেগুলো আমাদের রাইট। দ্য অনলি ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি ইজ দ্যাট দ্য ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল রাইটস। ওকে, ওয়ারেজ ডিপিএসপিজ আর নন জাস্টিসিয়েবল রাইটস। ওকে, দ্যাট মিনস ডিপিএসপি যদি আমরা না অধিকার এনজয় করতে পারি আমরা কোর্টে যেতে পারি না, বাট ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের কেড়ে নেওয়া হয় বা আমরা যদি এনজয় করতে না পারি নর্মাল সময়, আমরা কিন্তু কোর্টে যেতে পারি, ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারি 32 নম্বর ধারাতে। রাইট, তো ন্যাচারালি রাইট টু প্রপার্টি যদি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে থাকে তাহলে ক্ল্যাশ হচ্ছিল বারবার লেজিসলেটিভের সাথে। ওকে, আইন তৈরি করতে পারছে না, ল্যান্ড অ্যাকোয়ার করতে পারছে না, ল্যান্ড অ্যাকোয়ার না করলে ওভারঅল ডেভেলপমেন্ট হবে না, তো ন্যাচারালি মানুষজন সুপ্রিম কোর্টে চলে যাচ্ছিল। ওকে, তো যে কারণে একটা সময় 44th অ্যামেন্ডমেন্টে কি ঠিক করা হলো যে আর এটাকে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাখা হবে না, লিগাল রাইট। সো লিগাল রাইটে চলে আসার ফলে কি হয়েছে, আর কথায় কথায় এই রাইট টু প্রপার্টির জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার পড়ছে না, সুপ্রিম কোর্টে যাওয়ার পথটা বন্ধ হয়ে গেছে। এখন বাই ওয়ে অফ অ্যাপিল লোয়ার কোর্ট টু হায়ার কোর্ট অবধি যেতে হবে। ওকে, দ্যাট মিনস ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের মধ্যে যাওয়া যাবে না। ওকে, চলো এবার চলে আসি, যদি অপশনস দেখি, টাইট দ্য হ্যান্ডস অফ দ্য গভর্নমেন্ট টু প্রিভেন্ট করাপশন, এটা হবে না। ওকে, গেভ রাইজ টু লিটিগেশনস দ্যাট মেড জুডিশিয়ারি ওভারবার্ডেন, লাগবে না। ওকে, অবভিয়াসলি ইট ক্যান বি আ রিজন, ঠিক আছে, প্রচুর লিটিগেশন জমা পড়ছিল, জুডিশিয়ারি ওভারবার্ডেন হচ্ছিল, বাট যখন এরকম কোনো অপশনস থাকবে ইউ হ্যাভ টু গো ফর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। ওকে, থার্ড অপশনসটা দেখো, লেড টু আ সিভিয়ার কনফ্লিক্ট বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড পার্লামেন্ট। এই যে একটু আগে বললাম জুডিশিয়ারি মানে এখানে মেনলি আমরা
সুপ্রিম কোর্ট আর হাইকোর্টকে ধরবো। ওকে, রিজন হচ্ছে আমাদের মৌলিক অধিকারকে এনফোর্স করার জন্য আমরা শুধু এই দুটো কোর্টেই যেতে পারি, আমরা লোয়ার কোর্টে যেতে পারি না। ওকে, তো জুডিশিয়ারি ইজ দ্য প্রোটেক্টর অফ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। ওকে, তো আমাদের মৌলিক অধিকার যদি এই পার্লামেন্টের তরফ থেকে কোনো আইনের দ্বারা আমাদের যদি মৌলিক অধিকার এনজয় করতে থেকে আমরা বঞ্চিত হতাম, আমরা জুডিশিয়ারি দ্বারস্থ হতাম। তো ন্যাচারাল ব্যাপার জুডিশিয়ারির সাথে পার্লামেন্টের একটা ক্ল্যাশ। ওকে, তো এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা বারবার হতো, ন্যাচারালি জুডিশিয়ারি ওয়াজ ওভারবার্ডেন্ড ন্যাচারালি। ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই রাইট টু প্রপার্টি ওয়াজ এলিমিনেটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড প্রেজেন্টলি it has been put into part 12 article 300A as a legal right. Okay, chalo fine, next come to the next question. The state shall not make any law which takes away or abridges the fundamental rights. Which one of the following shall not be construed মানে বোঝা যেটাকে বলে, হোয়াট এভার ইউ কনস্টিটিউট, ওকে, মানে যেটা বুঝছো আর কি, অ্যাজ ল ফর দিস পারপাস। খেয়াল করে রাখবে, ভেরি গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে আর্টিকেল 13কে মিন করেছে। ওকে, আর্টিকেল 13 ক্লজ 1-এ আছে প্রি কনস্টিটিউশনাল লজ নিয়ে ডিল করে, 13 ক্লজ 2 আছে পোস্ট কনস্টিটিউশনাল ল। ওকে, অ্যান্ড 13 ক্লজ 3 এর মধ্যে ডেফিনেশন অফ ল। ওকে, এই লয়ের ডেফিনেশন 13 ক্লজ 3-তে আছে। তো সেই লয়ের ডেফিনেশনের মধ্যে অর্ডিন্যান্স আছে, বাই ল আছে, রুলস আছে, রেগুলেশনস আছে, কাস্টমস আছে, ইউসেজ আছে, এভরিথিং। ওকে, বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নেই। ওকে, এটা অ্যাকচুয়ালি 13, এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা হবে না, এটা 13 ক্লজ 4-এ অ্যাড করা হয়েছিল। ওকে, 13 ক্লজ 3 অবধি কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল, 13 ক্লজ 4টা পরবর্তীকালে অ্যাড করা হলো এবং অ্যাড করে বলা হলো যে লয়ের ডেফিনেশনের মধ্যে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পড়বে না। ওকে, এটার একটা লম্বা হিস্ট্রি আছে। ইট started from Shankari Prasad case of 1951 and it ended through Keshavananda Bharati case of 1973 and finally the Minerva Mills case of 1980. Okay, so লয়ের ডেফিনেশনের মধ্যে এই তিনটেই পড়ছে। ওকে, বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পড়ছে না। So answer will be option D. Chalo, come to next question. Okay, which one of the following rights was described by B.R. Ambedkar as the heart and soul? Very good question, very common question and very important question too. Okay, heart and soul, হৃদয় এবং আত্মা, এর মধ্যে কোন আর্টিকেলটাকে বলা হয়েছে? দেখো, রাইট টু ইকুয়ালিটি না, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন না, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ ইজ দ্য আনসার, আর রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন নয়। কেন? এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, এটা আর্টিকেল 32 এর মধ্যে আছে। ওকে, এই যে একটু আগে আমরা ডিসকাস করলাম, রিট ইস্যু করতে পারে ফর দ্য এনফোর্সমেন্ট অফ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, রিট ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট। ওকে, তো এই যেহেতু রিট ইস্যু করতে পারে, বা এক কথায় যেটাকে বলে ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। ওকে, এই যে ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, that means article 32 actually works as the main power, whereas rest of the fundamental rights act as the, these are the normal electronic appliances in the house. TV আছে, ফ্রিজ আছে, এসি আছে, মিউজিক সিস্টেম আছে, এভরিথিং আছে, বাট যদি পাওয়ার না থাকে, এগুলো থাকার না থাকে একই ব্যাপার। সো দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট দ্যাট পাওয়ার। ওকে, বিকজ আমাদের বাকি মৌলিক অধিকারগুলো অ্যাবসলিউটলি ইনভ্যালিড হয়ে যেত যদি তার রেমেডিটা না থাকতো। মানে আমাদের মৌলিক অধিকার যদি কেউ কেড়ে নিচ্ছে, বা আমরা মৌলিক অধিকার এনজয় করার ক্ষেত্র থেকে যদি আমরা বঞ্চিত হচ্ছি এবং আমরা যদি কোর্টে যেতে না পারি, তাহলে মৌলিক অধিকার উইল বি নাথিং বাট আ পিস অফ পেপার। ওকে, যখনই আমরা কোর্টে যেতে পারছি, দ্যাট মিনস দ্যাট অ্যাকচুয়ালি ইজ এনফোর্সিং দ্য ফান্ডামেন্টাল রাইটস। ওকে, তো এই জন্যে বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে আর্টিকেল 32-কে। ওকে, চলো next, under the Indian constitution which one of the following is not a specific ground? একটু কোয়েশ্চেন্সগুলো মডারেট টু টাফ আছে, একটু হাই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স দেওয়া আছে, সো দ্যাট কনসেপচুয়াল ক্ল্যারিটিটা হয় এবং টাফ কোয়েশ্চেন্স যত বেশি সলভ করবে, বাকি রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স উইল বি কম্পারেটিভলি ইজি, মানে ইউ উইল হ্যাভ আ আয়রন গ্রিপ অন দ্য স্পেসিফিক সাবজেক্ট, রাইট? So under the Indian constitution which one of the following is not a specific ground on which state can place restrictions on freedom of religion? Again, freedom of religion মানে হচ্ছে 25 to 28. Okay, so এখানে কি কি গ্রাউন্ড আছে? পাবলিক অর্ডার, হেলথ অ্যান্ড মোরালিটি। ওকে, আর আর্টিকেল 25 এর একটা আছে আদার প্রভিশনস, দ্যাট ইজ নট আ মেজর পার্ট। ওকে, সো 25 প্রথমত মাথায় রাখো,
তিনটে গ্রাউন্ডে রেস্ট্রিক্ট করা যেতে পারে ফ্রিডম অফ রিলিজিয়ন। ওকে, একটা হচ্ছে পাবলিক অর্ডার, একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে মোরালিটি। কোয়েশ্চেনে চেয়েছে নট আ স্পেসিফিক গ্রাউন্ড, এর মধ্যে কোনটা স্পেসিফিক গ্রাউন্ড নয়, ওকে, যেটাতে কিনা রেস্ট্রিকশনস পুট আপ করা যেতে। তো পাবলিক অর্ডার আছে অবভিয়াসলি, মোরালিটি আছে, হেলথ আছে। ওকে, তো আনসার উইল বি সোশ্যাল জাস্টিস, রাইট? তো সোশ্যাল জাস্টিস ইজ নট আ গ্রাউন্ড on which but social justice is not a ground of restriction for the freedom of religion as specified under article 25 to 28. Okay, chalo next. Which one of the following rights is not explicitly mentioned in the fundamental rights? Dekho, not explicitly mentioned in the fundamental rights but has been upheld to be so by several pronouncements of the Supreme Court. Okay, কোয়েশ্চেনটা বলতে চেয়েছে যে এক্সপ্লিসিটলি এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটসে মেনশন করা নেই, ওকে, বাট সুপ্রিম কোর্ট থ্রু ইটস জাজমেন্টস, জুডিশিয়াল প্রনাউন্সমেন্টস বা জাজমেন্টসে সেটাকে এস্টাবলিশ করেছে। ওকে, দেখো ইকুইটি বিফোর ল এটা অলরেডি আছে। ওকে, রাইট টু নন ডিসক্রিমিনেশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট আর্টিকেল 16-এর মধ্যে আছে। রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন এটা আর্টিকেল 19-এর মধ্যে আছে। রাইট টু ফ্রিডম অফ প্রেস এইটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। দেখো কোয়েশ্চেন চেয়েছে নট এক্সপ্লিসিটলি মেনশন, এক্সপ্লিসিটলি মেনশন মানে স্পেসিফিক্যালি মেনশন করা নেই, বাট সুপ্রিম কোর্ট থ্রু ইটস জাজমেন্টস এস্টাবলিশ করার চেষ্টা করেছে, দ্যাট ইজ ফ্রিডম অফ প্রেস। ওকে, এই যে 19 ক্লজ 1 সাব ক্লজে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনে তার একটা ইমপ্লিসিট আর্টিকেল হচ্ছে বা ইমপ্লিসিট ফ্রিডম হচ্ছে ফ্রিডম অফ প্রেস। ওকে, মৌলিক অধিকার যেটা আমাদের 19-এর 1-এর এই নম্বর ধারাতে আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ওকে, সেই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের একটা ইমপ্লিসিট পার্ট হচ্ছে ফ্রিডম অফ প্রেস। ওকে, সো কোয়েশ্চেন হচ্ছে নট এক্সপ্লিসিটলি, যদিও আর্টিকেল 19(1) এর মধ্যে শুধু ফ্রিডম অফ প্রেসটা ইমপ্লিসিট নেই, আরও অনেক কিছু আছে। রাইট টু নো অ্যাবাউট দ্য গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, রাইট টু ইন্টারনেট, দেন যেটাকে বলে তোমার এটসেট্রা এটসেট্রা, প্রচুর কিছু রাইটস আর্টিকেল 19(1) এর মধ্যে সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড বাই কিন্তু অ্যাড করতে থেকেছে অ্যাজ আ পার্ট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। দ্যাট মিনস কে অ্যাড করতে থেকেছে? সুপ্রিম কোর্ট। ওকে, কিসের থ্রু দিয়ে? জুডিশিয়াল প্রনাউন্সমেন্টের থ্রু দিয়ে। দ্যাট মিনস আদারওয়াইজ কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ওকে, বাট সুপ্রিম কোর্ট এই যে 19(1) ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটাকে এক্সপ্যান্ড করতে গিয়ে কিন্তু অনেক রাইটস যেহেতু অ্যাড করেছে, এটাই কোয়েশ্চেনে চেয়েছে যে এর মধ্যে কোনটা এক্সপ্লিসিটলি মেনশন করা ছিল না বাট পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অ্যাড করেছে। সো আনসার উইল বি রাইট টু ফ্রিডম অফ প্রেস। বাকি এগুলো সবই ইন্ডিয়ান কনস্টিটিউশন, অরিজিনাল কনস্টিটিউশনেই ছিল। ওকে, চলো কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আই হোপ কোয়েশ্চেন্সগুলো তোমরা বুঝছো বা অ্যানালাইজ করতে সুবিধা হচ্ছে, নিজেদের যদি কোনো ডাউটস থাকে সেটা ক্ল্যারিফাই করতে পারছো। ওকে, চলো নেক্সট। ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য পাওয়ার টু ইস্যু আ রিট অফ হেভিয়াস কর্পাস ইজ ভেস্টেড ওনলি ইন, এখানে ওনলি ইন চেয়েছে। ওকে, আমরা কি দেখলাম? আবারও বলছি, কোয়েশ্চেন্স যখনই পড়বে তখনই আগে অপশনসের কথা ভেবে নেবে। ডু নট লুক ইনটু দ্য অপশনস অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, নাহলে কিন্তু অপশনসে অনেক সময় কনফিউজ হয়ে যায়। রিজনটাই হচ্ছে কনফিউজ করার জন্যই তোমাকে অপশনসগুলো দেয়। এই জন্যই যখনই কোয়েশ্চেন পড়ছো রিড বা গো উইথ দ্য কোয়েশ্চেন। ওকে, তো আমরা কি দেখলাম? 32 নম্বর ধারাতে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে, 226 নম্বর ধারাতে হাইকোর্ট রিট ইস্যু করতে পারে। এবারে অপশনসে আছি, অনলি ইন দ্য সুপ্রিম কোর্ট আছে, দ্য হাইকোর্টস আছে। নর্মালি খুব জলদিতে যারা কোয়েশ্চেন করবে তারা সুপ্রিম কোর্ট করে দিয়ে চলে যাবে। রিজনটাই হচ্ছে তারা রিটসটা শুধুই মাত্র পড়েছে ফান্ডামেন্টাল রাইটসের একটা পার্ট হিসাবে। ওকে, এবং তাদের মাথায় রিটস মানে আর্টিকেল 32 চলে আসে। আর্টিকেল 32 কার কাছে ক্ষমতা আছে? সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে। রিজনটাই হচ্ছে 32 ইজ আ পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ওকে, কিন্তু তোমাকে বাকি অপশনসগুলোও দেখতে হবে। দেখো, সাবঅর্ডিনেট কোর্টস তো নেই এখানে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্টের সাবঅর্ডিনেট কোর্টসে যাওয়ার কোনো অপশনসই নেই, দরজাই খোলা নেই। অপশনসের ডিও কিন্তু আছে, দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাইকোর্টস, বিকজ দুটো ধারাতেই কিন্তু মানে দুটো আর্টিকেলের থ্রুতেই কিন্তু আমরা এটাতে হাইকোর্ট যেতে পারি, ওকে, এটাতে সুপ্রিম কোর্টে যেতে পারি। সো শুধুমাত্র সুপ্রিম কোর্ট আনসার করে দিয়ে চলে এলে ভাবলে ইটস ওকে না, ইউ হ্যাভ টু লুক ইনটু দ্য অপশনস অলসো। ওকে, সো আনসার উইল বি সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাইকোর্টস, রাইট? চলো নেক্সট। According to the Citizenship Amendment Act 1955, which one of the following ways can a person lose citizenship of India? Okay, renunciation, termination, deprivation, all the three answers. এগুলো ডিটেলস আমি যাচ্ছি না, বিকজ এগুলো ডিটেলস আমি ক্লাসের মধ্যে পুরোটা মানে লাইভ ক্লাসের মধ্যে পুরোটা কভারও করতে পারবো না। তোমাদের ক্লাসের মধ্যে আমরা এগুলো কভার করেছি। ওকে, সো তিনটে, আর দেয়ার আর 5 ways by which citizenship can be acquired. Okay, brand, by birth, by registration, by acquiring new territory, by naturalization and by descent. এই 5টা ভাবে সিটিজেনশিপ পাওয়া যায় এবং এই 3টে ভাবে সিটিজেনশিপ লস্ট হয়।
রিনাউন্সিয়েশন ছেড়ে দিচ্ছি, টার্মিনেশন বের করে দেওয়া হচ্ছে, ডিপ্রাইভেশন আমাকে ডিপ্রাইভ করা হচ্ছে। দেয়ার আর স্পেসিফিক গ্রাউন্ডস আছে, স্পেসিফিক ক্লজেস আছে, সেগুলো আমরা এখন ঢুকছি না। ওকে, চলো, সো আনসার উইল বি 1 2 3। চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, which one of the following article of the Indian Constitution deal with citizenship in India? Okay, which one of the following article? Okay, it actually articles hoto. Okay, articles of the Indian Constitution deal with citizenship. আমরা জানি citizenship part 2 এ আছে article 5 to 11. Okay, so answer will be 5 to 11. 1 to 4 হচ্ছে union and its territory, 5 to 11 হচ্ছে citizenship, 12 to 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, 36 to 51 হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, 51A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, চলো নেক্সট, তারপরে ইউনিয়ন এক্সিকিউটিভ আছেন অল দোজ। চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। In which of the following years the Citizenship Amendment Act 1955 has been amended? Citizenship Amendment Act কতবার এখন অবধি অ্যামেন্ড হয়েছে? লাস্ট হয়েছে 2019-এ। ওকে, আদারওয়াইজ 1986-এও অ্যামেন্ড হয়েছে, 92, 2003, 2005, ইভেন 2015-এও অ্যামেন্ড হয়েছে, অ্যান্ড ফাইনালি 2019। সো 1 2 3 4 5 6 মেজর অ্যামেন্ডমেন্টস বলতে এই ছটাকেই ধরা হয়। সো এখানে আনসার হবে 1 2 3 4, দ্যাট মিনস অপশন সি উইল বি দ্য আনসার। ওকে, চলো, come to the next question. Which article of the Constitution of India deals with the rights of citizenship of certain persons of Indian origin residing outside India? এটার আনসার হবে আর্টিকেল 8। এটা ডিটেলস আমি যাচ্ছি না, একবার আর্টিকেলসগুলো দেখে নেবে। ওকে, যদিও সবকটা আর্টিকেলস এখানে সিটিজেনশিপের সবকটা আর্টিকেলস ইজ নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্স। ওকে, কয়েকটা মনে রাখলেই হবে। চলো, which one among the following has the power? Again, very common question, very good question. Which one among the following has the power to regulate right of citizenship in India? ওকে, আমাদের নাগরিকত্ব আইন কে রেগুলেট করতে পারে, কার কাছে এই ক্ষমতাটা দেওয়া আছে? অপশনস দেখো, কনফিউজ করার জন্য ইউনিয়ন ক্যাবিনেট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, ল কমিশন। মাথায় রাখবে অলওয়েজ ইট উইল বি পার্লামেন্ট। আর্টিকেল 11-এ এটা বলাই আছে যে পার্লামেন্ট অনলি হ্যাজ দ্য পাওয়ার টু রেগুলেট এনি ল অ্যাসোসিয়েটেড উইথ সিটিজেনশিপ। খেয়াল করে রাখবে যে সিটিজেনশিপটা কিন্তু আলাদা করে সিটিজেনশিপের ডিটেলস কিন্তু সংবিধান কিছু দেয়নি। সংবিধান পার্লামেন্টকে পাওয়ার দিয়েছিল নাগরিকত্ব রিলেটেড যদি যা যা আইন বানানোর দরকার পড়বে সেটা পার্লামেন্ট বানাবে। ওকে, এবং পার্লামেন্ট এই যে একটু আগে দেখলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 যেটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য নাগরিকত্ব আইন ইন ইন্ডিয়া। ওকে, এটাও কিন্তু পার্লামেন্ট আর্টিকেল 11কে অ্যাপ্লাই করে এই আইনটা তৈরি করেছিল, রাইট? সো আনসার উইল বি পার্লামেন্ট। আর যদি এটা আর্টিকেলও কিন্তু জিজ্ঞেস করে যে কোন আর্টিকেলে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ডু সো, আনসার উইল বি আর্টিকেল 11। ওকে, চলো, কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে কনফিউশন আমি কেন বললাম, ইউনিয়ন ক্যাবিনেট ইজ নট দ্য সোল অথরিটি টু ডু সো। যে কোনো জিনিস আইন বানাতে গেলে ইট হ্যাজ টু বি পাস বাই দ্য পার্লামেন্ট, দ্যাট মিনস বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট প্লাস প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট, তিনটেই লাগে। ওকে, চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। Which among the following was not a member of the who among the following was not a member of the States Reorganization Commission SRC appointed by the Pandit Jawaharlal Nehru? Okay, তো আমরা জানি যে এটা ফজল আলী কমিশন, he was the chairman. Okay, and the other two members were KM Panikkar and Hridaynath Kunjru. Okay, তো এই ফজল আলী কমিশনটা অ্যাপয়েন্ট করা হয়েছিল, জওয়াহরলাল নেহরু অ্যাপয়েন্ট করেছিলেন অ্যাজ স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1956-এ এটা অ্যাপয়েন্ট করা হয়েছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ফর 56। ওকে, এসআরসি আগে যেটা করা হয়েছিল দ্যাট ওয়াজ দ্য এসকে ধর কমিটি 1948-এ, তারপরে যেটা করা হয়েছিল জেভিপি কমিটি, অ্যান্ড ফাইনালি 1953-তে যখন আন্ধ্রা ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট, তারপর 1956-এ স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বসানো হলো, যার চেয়ারম্যান ওয়াজ ফজল আলী অ্যান্ড দ্য আদার টু মেম্বার্স ওয়ার KM Panikkar and Hridaynath Kunjru, বাট এখানে চেয়েছে নট আ মেম্বার। ওকে, সো আনসার উইল বি পট্টি শ্রীমারালু। এই পট্টি শ্রীমারালুর মৃত্যুর পরেই কিন্তু অন্ধ্রপ্রদেশ ক্রিয়েটেড হয়। ওকে, ফার্স্ট আনটু ডেথ পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রথম ফার্স্ট আনটু ডেথ হচ্ছে পট্টি শ্রীমারালু। ওকে, যার মৃত্যুর পরেই কিন্তু অন্ধ্রপ্রদেশ মানে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে দেশের ভাগ হবে বা রাজ্যগুলোর ভাগ হবে, এই ডিম্যান্ডে কিন্তু পট্টি শ্রীমারালু ফার্স্ট আনটু ডেথ করেছিল অ্যান্ড হি ডাইড। এবং যেহেতু মারা গিয়েছিল ন্যাচারালি দেয়ার ওয়াজ আ পলিটিক্যাল আনরেস্ট, ওকে, কেওয়াস, রায়ট, অনেক কিছু হচ্ছিল। সো ন্যাচারালি 1953-তে আন্ধ্রা ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া। ওকে, তো ন্যাচারালি আন্ধ্রার পরে 1956-এ স্টেট রিঅর্গানাইজেশন কমিশন চালু করা হয়েছিল। ওকে, এবং তার চেয়ারম্যান ফজল আলী অ্যান্ড আদার টু মেম্বার্স KM Panikkar and Hridaynath Kunjru. ওকে, চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। The boundary of the state in India can be altered through the procedure laid down in, এইটা সবার আগে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি মানে পার্ট 1-এর থেকে কোয়েশ্চেনটা আছে,
যেটা কিনা আর্টিকেল 1 to 4 এর মধ্যে ডিল করে। সো 1 to 4 এর মধ্যে যদি ডিল করে তাহলে মাথাতে রাখবে আর্টিকেল 3। ওকে, 3 নম্বর ধারাতে কি কি ক্ষমতা আছে? ফর্মা স্টেট, চেঞ্জ বাউন্ডারি মানে সেটা ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজও হতে পারে। ওকে, আর কি করতে পারে? অল্টার নেমস। ওকে, তো এইসব জিনিসপত্র একটা রাজ্যের বাউন্ডারি ইনক্রিজ করা, ডিক্রিজ করা, তার বাউন্ডারি চেঞ্জ করা, তার নাম চেঞ্জ করা, নতুন স্টেট তৈরি করা, এই সব কিছু পাওয়ার কিন্তু পার্লামেন্টের কাছে আছে। পার্লামেন্ট ক্যান ডু সো আন্ডার আর্টিকেল 3। ওকে, চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন। প্রসিজিয়ারও কিন্তু লেট ডাউন করা আছে আর্টিকেল 3 এর মধ্যে। ওকে, চলো। In 1953, Prime Minister Jawaharlal Nehru announced the formation of commission to study the reorganization of states on the linguistic basis on the chairmanship of, okay, sorry, ওটা 56 বললাম, okay, sorry, it will be 53 তে ছিল। okay, so answer will be Fazal Ali। again এই কোয়েশ্চেনের ডিটেলস আমি যাচ্ছি না, একই জিনিস রিপিটেশন। okay, the Parliament of India passed the State Reorganization Act 1956 to create, again it's a very good question, 14 states and 6 UTs। এটা কিন্তু মাথায় রাখবে, অনেকবার এই কোয়েশ্চেনটা এসেছে। ওকে, যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1956 এর থ্রু দিয়ে পার্লামেন্ট কতগুলো স্টেটকে ক্রিয়েট করেছিল? সো 14 স্টেটস অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরিজ, রাইট? চলো, এন্ড কোয়েশ্চেন এন্ড। আই হোপ কোয়েশ্চেন্সগুলোর সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল হয়েছো। ইউ হ্যাভ গট আ in-depth analysis, okay, and simultaneously I hope you find the questions helpful for your forthcoming exams। okay, wish you all the very best। এরকম করে আমরা একটার পর একটা ক্লাস করতে থাকবো। সো MCQs এর থ্রু দিয়ে যাতে আমরা কনস্টিটিউশনটাকে একটু গ্রিপ করে নিতে পারি, যাতে ফোর্থকামিং যে এক্সামসগুলো আছে সেখানে আমরা কনস্টিটিউশন থেকে মোটামুটি সব কটা কোয়েশ্চেন্সই অলমোস্ট আনসার করতে পারি। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ওকে, চলো। एक घंटा ही लगा ना पूरा। হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। স্কডেমি নিয়ে এসেছে মেগা দেওয়ালি অফার। অফারে থাকছে কুপন কোড। কুপন কোড? ওটা দিয়ে কি হবে? কুপন কোডটিতে থাকছে কোর্স ফির ওপরে 1000 টাকা ডিসকাউন্ট। এই অফারটি ভ্যালিড থাকছে 20 নভেম্বর পর্যন্ত। ওয়াও, এই সুযোগ তো হাতছাড়াই করা যাবে না। তাহলে এখনই নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করো স্কডেমি অ্যাপ। এখন পড়া হবে সহজ।